অনদৃষ্টি পডকাস্টের নতুন একটি এপিসোডে সবাইকে স্বাগতম। আমরা প্রায় এক সপ্তাহ পর আবার ফিরে আসলাম। এর মধ্যে আমরা গত এপিসোডে যেসব বিষয় নিয়ে কথা বলেছি এর অনেক কিছুতেই বড় ধরনের পরিবর্তন এসেছে। যেমন ভারত পাকিস্তান যুদ্ধে একটা সমঝোতা চুক্তিতে পৌঁছেছে দুই দেশ। তারপর আবার নতুন কিছু ঘটনাও ঘটেছে, আবার নতুন কিছু ঘটনা শুরু হচ্ছে মাত্রই, হয়তো আমরা যখন কথা বলতেছি এই সময়টাতেই। তো আমরা গত ৭ দিন বা গত ১ সপ্তাহে ঘটে যাওয়া এইসব ঘটনা নিয়েই হয়তো আবার কিছু কথা বলব, কিছু রিক্যাপ করার চেষ্টা করব বা সেসব বিষয়ে এইসব সমসাময়িক বিষয়ে আমাদের আ কিছু পর্যবেক্ষণ বা মতামত তুলে ধরার চেষ্টা করব। আহমেদ, তোমাকে স্বাগতম। আ হ্যালো, আহমেদ। সো হ্যাঁ, লাস্ট উইকের পর থেকে তো আমরা দেখলাম যে মেজর কয়েকটা ডেভেলপমেন্ট, মানে উই ওয়ার ওয়ারিড দ্যাট ইন্ডিয়া পাকিস্তান লাইক সিরিয়াস কোনো ওয়ারে চলে যায় নাকি, এটা নিয়ে একটা চিন্তা ছিল। আর তো দেখলাম যে না, ইট ডিডন্ট ওয়েন্ট দ্যাট ফার। তো এইটা বিষয়ে আমি যদি হ্যাঁ, মাঝখানে একটু এড করি, যে যেমন গত সপ্তাহে কিন্তু আমরা আলোচনার সময় বলতেছিলাম যে এইটা এইরকম একটা হতে পারে যে ২ দেশই হচ্ছে একটা কিছু পাল্টা আঘাত একটা পর্যায় পর্যন্ত যাবে, জাস্ট টু শো দেয়ার পিপল যে আমরা আমাদের যে ঘটনা ঘটেছে তার জবাব দিয়েছি। এবং লং টার্মে অবশ্যই এই ধরনের একটা প্রভাব থাকে, হয়তো পলিসিগত একটা পরিবর্তন আসবে। কিন্তু এটা এইরকম মনে হচ্ছিল যে এখনকার যে অর্থনৈতিক যুগ বা সময়, এই সময়ে আমি দেখি না যে এই ধরনের লার্জ স্কেল ওয়ারে কেউ আসলে নিজে জড়াতে চায়। হ্যাঁ, অ্যান্ড এটা আমি যেটা পার্সোনালি যেটা অবজার্ভ করছি অন্যান্য কয়েকটা কনফ্লিক্ট যেগুলো নিয়ে কথা বলতেছিলাম, ইট বিকেম আ ইনফরমেশন ওয়ার। হুম, যে এক সাইড ক্লেম করবে যে আরেক সাইডের এই ড্যামেজ করেছি, আরেক সাইড সেম ক্লেম করবে, বাট এটা কোনো ভেরিফাই করার মানে উপায় নাই। তো ওইভাবে হুম। লিগে ২ সাইডেই ভিক্টরি ক্লেম করবে। কে হারছে, কে জিতছে, এটা কে তো একটা যে আসলে থাকবেই যে ভিকটিম হচ্ছে যখন বলা তোমার যায় না। দুজনেই কাছাকাছি পর্যায়ে হয় হয়তো, বাট এট লিস্ট ক্ষয়ক্ষতির হ্যাঁ। দিক থেকে সেরকম তো একটা So, and থাকবে the fun thing জনগণের is কাছে। that even কে যে সিজফায়ার যে অ্যানাউন্স করছে এটাও লিগে নিয়ে কনফিউশন ছিল সবার হুম, মধ্যে হুম, একটা। হুম। যে কিন্তু এটা আমি কি আবার এখানে একটা ইউএসএ? খবর দেখলাম যে ইউএস এর আ কাছে নাকি সিএনএন এর সম্ভবত এই খবরটা আসছিল যে ইউএস এর কাছে এই ধরনের একটা গোয়েন্দা তথ্য আসছে যে মেবি আচ্ছা। সামওয়ান আউট অফ দিস 2 কান্ট্রিজ, মানে কোন একটা থার্ড কান্ট্রি হয়তো এখানে কি বলবো ওই যে অনুঘটক হওয়ার চেষ্টা করতেছে, মানে জিনিসটাকে আরো বড় করার, হয়তো অন্যদিকে মোড় দেওয়ার চেষ্টা করতেছিল। তো হুম, এই হুম, ধরনের হুম। খবর পাওয়ার পরপরই নাকি হচ্ছে জেডি ভ্যান্স, যেহেতু মাত্র কিছুদিন আগেই ভারত থেকে ঘুরে গেল, মোদির আচ্ছা। সাথে এখানে ভারতের ওইখানে মোদির সাথে দেখা টেখা করে গেল। তো তার সাথে একটা অলরেডি খুব কিছুদিন আগেরই একটা পরিচয় বা একটা সম্পর্ক আছে। তো সে ভ্যান্স নাকি হচ্ছে পরবর্তীতে মোদিকে কল করছে যে এই খবরটা শেয়ার করছে। যদিও খবরটা কি সেটা নিউজে আসে নাই। কিন্তু এই ধরনের একটা হ্যাঁ, কিছু আসার পরেই হচ্ছে তারা নাকি যোগাযোগ করছে যে এটাকে হচ্ছে থামানোর জন্য আরকি। তখন হচ্ছে মনে হয় ভারত, ওকে। তারপর তারা পাকিস্তানের সাথেও যোগাযোগ করছে। ২ দেশের সাথে যোগাযোগ করে এটাকে ইয়ে করছে। হুম। তো এটা কিছু বিষয় এবার ছিল কিনা বা এই বিষয়ে কিছু দেখলেন? এই এই এটার ব্যাপারে শুনছি এখন চায়নাও ইনভলভ ছিল হুম, টু হুম। নেগোশিয়েট পাকিস্তান সাইডের দিকে। তো এগুলো শুনছি, বাট আরেকটা জিনিস আমি বলতে চাবো যে মানে মুম্বাই অ্যাটাক যে হয়েছিল, হুম, হুম। মুম্বাই অ্যাটাকের পরে মনমোহন সিং, প্রাইম মিনিস্টার মনমোহন সিং হ্যাড দ্য অপশন টু মানে রেসপন্ড ইন অ্যান অল আউট ওয়ার হুম, এগেইনস্ট হুম, হুম। পাকিস্তান। তো তখন কিন্তু করে নাই। বাট তখন কিন্তু করে নাই ডাজন্ট মিন দ্যাট ইন্ডিয়া জাস্ট লেট ইট গো। তারা হুম, হলে হুম। গিয়ে বিভিন্ন ধরনের ইন্টেলিজেন্স, বিভিন্ন ধরনের কোভার্ট অপারেশন করে এটার সলভ মানে সলিউশন বা এটা যারা ইনভলভ ছিল তাদেরকে নিয়ে আইনের আওতায় বা হুম, হুম। ইন্ডিয়াতে নিয়ে এসে প্রসিকিউট করা হয়েছিল। এই তো ক্ষেত্রেও হয়তো ওই ধরনের পথেই যাবে, যেটা সেটাই তো বলতে হ্যাঁ, চাচ্ছিলাম। ওই আচ্ছা, হ্যাঁ। হতে যাবে। সো যেহেতু তারা ডিরেক্টলি কোনো ক্লেম করেনি, তারা জাস্ট অ্যাকিউজ করেছে যে যাদেরকে টার্গেটেড অ্যাটাক করা হয়েছিল, তো দে মাইট বি ইনভলভড উইথ দ্য পেহেলগাম টেরর অ্যাটাক। সো ওইটার একটা কিছু হইতে পারে। তো হুম। এটা তো লং স্টোরি। হোয়াটস হ্যাপেনিং ইন আওয়ার কান্ট্রি? না, আমাদের আমাদের দেশে তো দেশে অনেক কিছুই ঘটতেছে। আমাদের দেশে তো গত আওয়ামী লীগ ব্যান হইল। তারপরে হচ্ছে এর মধ্যে আম আ কি বলবো?
মাহফুজ আলমকে নিয়ে বেশ অনেকগুলো ঘটনা ঘটে গেল। মাহফুজ আলম যেমন সরি এর মধ্যে আরেকটা বড় ঘটনা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলন, তাদের সেই আন্দোলনগুলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনগুলো সম্পর্কে তুমি জানো নাকি কিছু? At the time of we're recording at মানে 17 মে শনিবারে রেকর্ড করতেছি। At the time of recording আমরা যেটা বলবো যে মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের ডিমান্ড মেনে নিয়েছে সরকার। They are gonna make proper arrangements. So তাদের বেসিসে। বাট আমি যেটা লক্ষ্য করেছি it went out of hand just because of the ওই যে তারা যখন কাকরাইলে তারা যখন লং মার্চ করতেছিল তখন হলে গিয়ে পুলিশ রেসপন্স করেছে। তো তাদের একটা পয়েন্ট ছিল যে এতদিন ধরে এনসিপি এর লোকজন এটা ব্লক করে আওয়ামী লীগ ব্যানের জন্য প্রোটেস্ট করলো, তাদের কোনো রেসপন্ড করা হয়নি। বাট এখন হলিয়া ছাত্ররা একটা নীতিগত ডিমান্ড নিয়েই লং মার্চ করতেছে, তাদেরকে কেন অ্যাটাক করা হলো? তো দ্যাটস ওয়াই ইট ওয়েন্ট আউট অফ কন্ট্রোল। লাইক আর আরেকটা জিনিস হলে এট দ্য সেম টাইম ওই যে সোহরাদি উদ্যানের যে ঘটনাটা হইলো, সো তারা ওই সাইডের সাপোর্টটাও পাইছে ইউনিভার্সিটির দল বা শিবিরের দল। তো এইখানে কিন্তু আবার যে একটা ঘটনা ঘটলো এর মধ্যে যে উপদেষ্টা মাহফুজ আলম যখন এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে কথা বলতে গেলেন, তখন হচ্ছে এই সাংবাদিকদের সামনে কথা বলছিলেন, তখন ওই লাইভ অবস্থাতেই কেউ একজন একটা পানির বোতল ছুড়ে মেরেছিল। সেটা নিয়ে আবার হচ্ছে পরবর্তীতে বেশ কিছু পরবর্তী ঘটনা ঘটছে। তখন একটা অডিও বের হয়েছিল যেখানে উনি একটা পক্ষকে, ওনার ধারণা ছিল যে ওই পক্ষের লোকজন হয়তো ইনভলভ এই পানির বোতল ছুড়ে মারার ঘটনাতে। এটা একটা অডিওতে বলতে শোনা যায় যে তারা করতে পারে। তো এখানে কারা করতে পারে এটা আসতেছে আবার পরে। পরবর্তীতে একটা ছেলেকে ভিডিওতে দেখা যায় যে একটা ছেলে আর বয়সে ছোট, বেশ হয়তো 18, 20, 21 এরকম হবে। তো ওই একটা ছেলে নাকি পানির বোতল ছুড়ে মারছিল মাহফুজ আলমের উপর। তো তাকে আবার হচ্ছে পুলিশ মনে হয় পরের দিন গ্রেফতার করছিল। তো গ্রেফতার করার পরে আবার মাহফুজ আলম নিজে গিয়ে হচ্ছে বলছে যে মানে থানায় গেছে বা ডিবি অফিসে মনে হয়, আমি শিওর না। তো সেখানে গিয়ে তাকে হচ্ছে ওই ছেলেকে আবার ছাড়াই আনছে। তো এখানে আবার আরো ইন্টারেস্টিং কিছু ঘটনা আছে যে ওই ছেলেটা ছাড়াই আনার পরে তাদের হচ্ছে করতেছে, তখন আবার একটা রিউমার ছড়ানো হয়েছে যে ওই ছেলেকে নাকি গুম করে নিয়ে যাওয়া হয়েছে। তো সেখানে আবার খবর আসছে এরকম যে ছেলেকে হচ্ছে বাসা থেকে নিয়ে গেছে। তো সেটাকে আবার গুম বলে প্রচার করার একটা চেষ্টা করা হচ্ছে যে আওয়ামী লীগ আমলেও গুম ছিল, এখনো গুম হচ্ছে। যদিও ছেলেটা পরবর্তীতে পরের দিনই হচ্ছে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এবং মাহফুজ আলম হচ্ছে নাকি ওনাকে ওই ছেলেটাকে তার বাসায় দাওয়াত দিছে এসে খাওয়ার জন্য। তো সেটা নিয়ে আবার একটা ট্রল হচ্ছে যে হারুনের ভাতের হোটেল কি ট্রান্সফার করে হচ্ছে মাহফুজের ভাতের হোটেল রূপ নিচ্ছে কিনা। তো ওই ছেলেটা একটা ইন্টারেস্টিং, জাস্ট লাস্ট একটা জিনিস বলে নিই। ওই ছেলেটা যখন ছাড়া পাইলো, ছাড়া পাওয়া আপনাকে আমি আস্ক করবো যে ছেলেটার ইনভলভমেন্ট মানে কোন স্টুডেন্ট বা এগুলা কোথাকার? আমি তার কোনো রাজনৈতিক পরিচয়ের ব্যাপারে আমি শুনি নাই, যেটা নাকি কনফার্ম হওয়া যায় না যে সে আসলে ওই মাহফুজ আলম যে গোষ্ঠীর কথা বলতে যাচ্ছিলেন সেই গোষ্ঠীর সাথে ইনভলভ কিনা এটা জানা যায় না মনে হয়। তবে সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র না, সে অন্য আরেকটা বিশ্ববিদ্যালয় বা কলেজের ছাত্র আর কি। আমি যেটা এই মুহূর্তে নামটা মনে করতেছে না। তো ওই ছেলেটাকে হচ্ছে পরবর্তীতে যখন জেল থেকে ছাড়া পরে, যখন মাহফুজ আলম ছাড়াই আনলে, তারপরে যখন প্রেস কনফারেন্স হচ্ছিল, তখন ওই ছেলেটাকে প্রশ্ন করা হচ্ছিল এরকম যে হচ্ছে আপনাকে শারীরিক নির্যাতন করা হয়েছে? না, বলছে যে আমাকে শারীরিক নির্যাতন করা হয়নি, মানসিক নির্যাতন করা হয়েছে। কেমন মানসিক নির্যাতন করা হয়েছে? তাকে নাকি রাতে ঘুমাইতে দিছে দেরি করে, তাকে হচ্ছে এরকমই আরো কিছু আলাদা একটা সিনে জিনিস টাইপেরই বলছে আর কি আমি বলবো, যেটা হয়তো মাইনর ইনকনভিনিয়েন্স, কিন্তু সে বলছে যে ওই আর কি যে তার খুব স্থির মন খারাপ হয়েছে আর কি, যে তাকে এই ধরনের মানসিক নির্যাতন দেওয়া হয়েছে। আচ্ছা, তো তুমি কি এই বিষয়ে কোনটা 20-21 বয়সের ছেলে? হ্যাঁ 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 হ্যাঁ, স্ত্রীও আছে? তার ওয়াইফ আছে কিনা আমি সেটা জানি না। আচ্ছা, কিছু আচ্ছা, ঠিক আছে। আমি যেটা বলি ফার্স্ট, আমি যেটা অবজার্ভ করছি যে হলে কি বোতল মারার ইনসিডেন্টটা আমি মানে এত হাইলাইটেড কেন আমি এটা বুঝতে পারিনি। তো মাহফুজ ধরেন অ্যাজ সামওয়ান বাংলাদেশি হিসাবে যদি আমি আমার পার্সপেক্টিভ দেই, মানে ধরেন আমি মাহফুজ আলমের সাইডেও না, ওই স্টুডেন্টদের সাইডে না। বাট আমার কোয়েশ্চেন হয়ে গেছে, যদি ইফ আই ওয়াজ
স্লিপিং ফর দ্য লাস্ট 1 ইয়ার। হুম, হুম। আর আমি হঠাৎ করে মাহফুজ আলমের স্পিচটা যদি শুনি, ওর আর পলকের মধ্যে আমি কিন্তু ডিফারেন্স পাবো না। মানে হোয়াট ওয়াজ হি ডুইং দেয়ার? কারণ পোলাপাইন ক্ষিপ্ত, পোলাপাইন তাদেরকে সমঝোতা দিতে গেছে। সো ইটস জাস্ট গোনা ক্রিয়েট মোর chaos আমার কাছে মানে সমস্যা ক্রিয়েট ওইখানে করবে। তো তো সে ছাত্রদের আর প্রতিনিধি হিসেবে পুলিশের কিন্তু একটা ইয়ে ছিল যে সে ছাত্রদের পক্ষ নিয়ে হয়তো বা এই ব্যাপারে কথাবার্তা বলতে গেছে। এরকম একটা ধারণা পাওয়া যায়। না, না, যখন হলো গিয়ে ছেলেপেলে অ্যাটাক হইলো আর তারা হলে গিয়ে যখন যদি বলে যে আ আ যে এনসিপি কে এতদিন ইয়ে করা হইতেছে আর এত আমাদেরকে কেন না, না অ্যাটাক করা সেটা হইলো তখন অবশ্যই তো obviously এটা একটা মাহফুজ আলম couldn't be you clarification। can send মানে আমাদের ইয়েকে পাঠাইতে পারি। আ হোম মিনিস্টার গিয়ে কথা বলতে পারে। That's the perfect representative to talk in front of the people, not the তথ্যমন্ত্রী। যে তাহলে তথ্যমন্ত্রীকে ব্যবহার করছে হলো গিয়ে আওয়ামী সরকার। তো এটা আমার এখানেও অন্যদিকে ওই চলে যাইতেছে। পজিশনটা কিছুটা ওইদিকেই যাচ্ছে কিন্তু এখানে আমি বলবো যে স্টিল ইনটেন্ট ইজ আ ম্যাটার অ্যান্ড হুম, হুম। কি বলে পার্সোনালিটি অফ দ্য পার্সন ইজ আ ম্যাটার। এখন তুমি হুম, হুম, হুম। দুইজন একই জায়গাতে থেকেই দুইজন ব্যক্তির পক্ষে সম্ভব যে হচ্ছে একজন খুবই খারাপ হওয়া, হ্যাঁ, একজন হচ্ছে খুবই ভালো হওয়া, আবার আরেকজন ব্যক্তি হয়তো একটা মাঝামাঝি পজিশনে থাকতে পারে কিছু ব্যালেন্স করে। হুম, সো একই পজিশনে থাকলেও মেবি আমি জানি না যদি মাহফুজের দেখা যাবে হয়তো আমি জানি না ভবিষ্যতে বলবে আমরা আসলে তার কাছ থেকে পজিটিভ কিছু পাবো কিনা রাদার দেন হোয়াট উই স হিস্টোরিক্যালি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা একটা মানে জিনিস। এই আর মন্ত্রীর পজিশন রেসপন্সটাও থেকে। কিন্তু মানে সাথে, সাথে উঠায় নেওয়া আসা, তারপরে মানে পরের দিন মনে হাইলাইট হয় তাকে করে মনে হয় পরের দিন পাওয়া গেছে। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হাইলাইট করে তারপরে আবার তাকে ছাড়িয়ে নিয়ে আসা it is হ্যাঁ, হ্যাঁ, like হ্যাঁ। কিছুটা তো এখানে ওই ইয়েও হয় যে একটু হ্যাঁ, স্ট্যান্ড ভাতের হোটেলের হ্যাঁ, মতোই হ্যাঁ। হয়ে যাচ্ছে। বুঝছেন? এখানে আরেকটা ঘটনা যেটা নিয়ে অনেক ট্রল হইছে যে হচ্ছে হুম, মাহফুজ আলম হচ্ছে আচ্ছা। ইয়াতে আছেন হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি যেটা ঘটছে সেটা নিয়ে পরবর্তীতে আরো কিছু ইয়ে হয়েছে যে উনি এই ঘটনার পরে এমআরআই করাইছেন। তো সেটা নিয়ে হচ্ছে ব্যাপক ইয়ে হচ্ছে যে এটা আসলে বোতল ছুঁড়ে মারা এমআরআই করানো কতটুকু জরুরি বা এটা কি দরকার ছিল কিনা। আবার কেউ বলতেছে যে আমরা ছোটবেলায় কত বোতল খাইছি, ইট খাইছি, পাথর খাইছি, কিছু হয় নাই। এখন হচ্ছে আবার এমআরআই করানো লাগে ভাব। তো এইটাও হচ্ছে আমি জানি না। আমি এখানে ২ ধরনের দৃষ্টিভঙ্গিতে দেখতে পারি। একটা হইতে পারে এরকম হুম, যে ছোটবেলায় আমরা যতটা স্ট্রং থাকি বড় হলে সেটা থাকি না। আরো যখন বৃদ্ধ হই ৬০-৭০ বছর বয়স আমরা এখন অনেক কাজ যেটা করতে পারি তারা হয়তো সেটা অত স্বাচ্ছন্দ্যে বা সহজে করতে পারে না। তারা ব্যথা পাইলে বড় ব্যথা হওয়ার একটা সম্ভাবনা থাকে। আবার পানির বোতলও যে হচ্ছে হ্যাঁ, তোমার একবারে কিছুই না খালি পানির বোতল হলে এক ধরনের একটা ঘটনা হতে পারে। ভরা পানির বোতল হুম, হলে সেটা এক ধরনের ঘটনা ঘটতে পারে। আবার তুমি যদি এর মধ্যে আইস করে এক ধরনের পানির বোতল ছুঁড়ে মারো সেটা নিয়ে এক ধরনের ঘটনা ঘটতে পারে। তো এইটা হুম, হচ্ছে একটা ট্রল হচ্ছে আরকি। আবার এর মধ্যে কিছু ব্যাপারও আছে যে মাহফুজের সাথে কিন্তু গত ২-১ সপ্তাহ ধরে কিন্তু একটা ইয়া চলতেছে। আ শিবির, জামাত এদের সাথে একটা একটা মতের কিছু বলবো, মত পার্থক্য চলতেছে কথাবার্তা। ২ গ্রুপের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে। আর মাহফুজ হুম, হুম, যেমন গত কয়েকদিন ফেসবুকে বেশি কিছু স্ট্যাটাস দিছে এই রিলেটেড আরকি। যাই হোক আমরা হয়তো ঐদিকে না যাই তো এই মাহফুজের বোতল রিলেটেডই আরেকটা ঘটনা ইয়ে করি শেয়ার করি। তাইলে আচ্ছা। হচ্ছে এটা নিয়ে একটা প্রশ্ন করা যায়। যে দীপ্তি আমাদের একজন দীপ্তি নামের সাংবাদিক আছেন বেশ পপুলার স্পেশালি বিচারপতি মানিকের ঘটনার ওই জুলাই আন্দোলনে আ আ আমি মুক্তিযোদ্ধার সন্তান বলার পর থেকে সেটা যখন ভাইরাল হয় সেটা থেকে উনি খুব পপুলারিটি হুম, পান। উনি এখন প্রচুর আ টক শো, নিউজ অনেক কিছু করতেছেন। তো উনাকে একটা অনুষ্ঠানে দেখা গেল এটা হচ্ছে কালবেলা অনলাইন নামে একটা আ আ আ পত্রিকা বা তাদের একটা অনলাইন উইং সেখানে দেখলাম আরকি। যে উনি যখন এই মাহফুজ আহমেদের এই ঘটনা নিয়ে ট্রল করতেছে মানুষজন, জগন্নাথ হুম, বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেরা পরবর্তীতে হচ্ছে আ মূলা না বোতল বা এই ধরনের কিছু স্লোগান দিয়েও তারা মিছিল করছে। তো সেখানে দেখা যায় যে উনিও হচ্ছে ওই ধরনের একটা আ আ মিছিলে স্লোগান দিচ্ছেন। আ তো ভিডিওটা দেখি তারপরে আমি তোমাকে প্রশ্নটা করি বা তোমার মতামত জানতে চাই। হ্যাঁ। তো এইটা হচ্ছে এই ভিডিওটা। তো এখানে উনাকে যে স্লোগান দিতে দেখা যায়। তো উনি যেমন একজন
প্রথিতযশা সাংবাদিক এখন এটলিস্ট অনেক পপুলার। আমি ভালো মন্দ সেই ইয়েতে যাচ্ছি না। বলছি উনি অনেক পপুলার একজন বিখ্যাত প্রভাবশালী সাংবাদিক বাংলাদেশে। তো উনি যখন এই ধরনের একটা ইয়ে করেন, সেইটা কেমন হয় তোমার কাছে তা ওনার কি সাংবাদিক হিসাবে ওনার যে নিউট্রালিটি সেই পজিশনটা কি প্রশ্নবিদ্ধ হয় কিনা, বা এটাকে কোনো আসলে সম্পর্ক নাই কিনা? এটা রেসপন্স তো সিম্পল একটা রেসপন্স, দুইজনের কমন রেসপন্স হওয়ার কথা। আমরা তো সাংবাদিকের থেকে তো আর কোনো ইয়ে পাই না, নিউজ সোর্স পাই না, হয়তো ফেসবুক থেকে সব তথ্য পাই। সো উনিও ইনফ্লুয়েন্সার, সাংবাদিকরাও ফেসবুক থেকে নিউজের তথ্য পায়। So she's more like after that video with Manik, বিচারপতি মানিক, সে কিন্তু লাইমলাইটে আসে। Her response was very strong response, মানে appropriate response দিছিল মানিকের সাথে। And তো why not? সে ওইটাকে কেন মেল না করে ইনফ্লুয়েন্সার লেভেলে কেন যাবে না? বুঝছেন? তো this is what is happening. আর এখানে তো পক্ষ নেওয়ার কোনো কথা নেই। মানে পক্ষ তো কোনো মানে there is no কোন একটা সাইডে ইয়ের কথা ব্যাপার বলবে আছে না। না যে একটা কমন কার্টেসির ব্যাপার, মানে তুমি জেনে শুনে যখন একজন সাংবাদিক, যে তুমি হচ্ছে হয়তো ভালো কথা বলো, সে যখন তোমার এই ধরনের ট্রল করার মতো একটা কিছু বলে হচ্ছে পাবলিক স্পিয়ারে ইয়ে করতেছে, সেটা কতটুকু সেটা নিয়ে আমার প্রশ্ন আর কি। তো এখন তার নিয়ারলি হলে 6 লাখ ফলোয়ার আছে। তো সেই ক্ষেত্রে আপনি what are you gonna do about it? মানে তার 6 লাখ ফলোয়ার আছে, তো এটা তো আসলে মানে সে তো ইনফ্লুয়েন্সার লেভেলের সাংবাদিক। তো যেহেতু আর ওইভাবে তো মানে আমরা তো ওইভাবে যে কিভাবে বলবো যে সে কোনো সাইড নিয়ে কথা বলবে না, বা সে কোনো তার যে বেনিফিটস হবে না কথা বলবে না, এটা তো আসলে অ্যাবসার্ড জিনিস, তাই না? বুঝতে পারছি। ইনফ্যাক্ট আপনি যদি তার সোশ্যাল মিডিয়া প্রোফাইলেও যদি যান, সে হলে গিয়ে I voted, তার কি সে কি আমেরিকান সিটিজেন নাকি বা কেউ সিটিজেন না? হ্যাঁ, কে? দীপ্তি চৌধুরী। এই সব খবরটা আমি সঠিক জানি না। Because like I'll be confused too যদি পোস্টটা দেখি। সো যেটা দেখলে হলে গিয়ে বুঝতে পারবো যে সে হলে গিয়ে সব জায়গার ইয়েতে মানে আচ্ছা আমি হচ্ছে ইয়াটা দর্শকদের সাথে শেয়ার করি। যেটা হচ্ছে দীপ্তি চৌধুরীর একটা পোস্ট 6 নভেম্বর 2024-এর, সেখানে উনি ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানাচ্ছেন এবং ইলেকশন ওয়াচ পার্টিতে অংশ নিয়ে মনে হচ্ছে আমার দেশের নির্বাচনী উত্তেজনা ফিরে আসুক। যদিও উনি বলেন নাই যে আমি ভোট দিয়েছি, কিন্তু ওনার ভিডিওতে দেখা যাচ্ছে উনি আই ভোটেড সাইন নিয়ে দাঁড়ায় আছেন, শেয়ার করতেছেন। তো এনিওয়েজ, সো আমি এটা অন্য পার্সপেক্টিভ বলবো। আমি যদি ইঞ্জিনিয়ার হই, আমি যদি বাংলাদেশ থেকে যদি একজন ইঞ্জিনিয়ার হই, ধরেন আমি একটা রিক্সাওয়ালার সাথে রিক্সাওয়ালাকে প্রোটেক্ট করতেছি বা প্রোটেক্ট করে ঝগড়া করছি, ওইটা একটা ভিডিও ভাইরাল হয়ে গেল, পরের দিন আমি সাথে সাথে আমি একটা ফেসবুক পেজ করবো, প্রফিট আউট অফ ইট, রাইট? তোমাকে টিভি চ্যানেলগুলো তোমাকে ডাকবে যে হচ্ছে আসেন আমাদের এখানে একটা অনুষ্ঠান করেন, আরেক টিভি চ্যানেল ডাকবে আমাদের এখানে রাতে একটা অনুষ্ঠান করেন, কেউ বলবে সকালে একটা আমাদের এখানে করেন। সেটাই। তো আমি তো আমার ওইভাবে কন্ট্রাক্ট করতে হবে। ইভালি তো আর নাই বাংলাদেশে, ইভালি নাই, কিন্তু ইভালির মতো সেই এখানে অন্য পরের প্রসঙ্গ যেটা বলতে যাচ্ছিলাম সেটা নিয়ে সেটা আসবে এখন অটোমেটিক্যালি, যে ইভালির কথা বলতে পারে, যে ইভালির যে বিজনেস মডেল বা ঠকানোর বিজনেস মডেল, এটা হচ্ছে তোমার বেসিক্যালি দ্যাটস ওয়ান পার্ট অফ দ্য ওয়ান ওয়ে অফ ডুইং দ্য স্ক্যাম বিজনেস, তাই না? স্ক্যাম বিজনেস কিন্তু হচ্ছে আবার তুমি পৃথিবীর আমাদের সমাজের প্রতিটা স্তরেই তুমি হচ্ছে নিয়ে যেতে পারো, প্রতিটা ডিরেকশনে নিয়ে যেতে পারো। তুমি মানুষকে স্বাস্থ্যের দিক দিয়ে স্ক্যাম করতে পারো, মানুষকে পড়াশোনার দিক দিয়ে স্ক্যাম করতে পারো, ব্যবসার দিক দিয়ে স্ক্যাম করতে পারো, খাবার দাবার স্ক্যাম করতে পারো। তো এটা কেন বলতেছি, যে আমরা যেমন মিল্টন সমাদ্দারের কথা জানি, মিল্টন সমাদ্দার কিন্তু আমি যেমন এই একটা লোক, হি ইজ দ্য সেকেন্ড মোস্ট পপুলার সেলিব্রিটিজ ইন বাংলাদেশ।
এটা বিশ্বাসের যোগ এখনো কিন্তু আছে কিনা জানি না, এটলিস্ট ১ বছর আগে ছিল, ১.৫ বছর আগে ছিল। তো সেকেন্ড মোস্ট পপুলার মানে আপনি ইন টার্মস অফ ফলোয়ার কাউন্ট হ্যাঁ, ইন বলতেছেন? টার্মস অফ ফলোয়ার্স আই থিংক। আচ্ছা, আচ্ছা, ইন আচ্ছা। Facebook ফলোয়ার্স। তো আচ্ছা। এই লোকটাকে আমি চিনতামই না। সে যখন ধরা পড়ল তখন হচ্ছে আমি এই লোকের নাম জানলাম এবং তার যে ঘটনা সে নিজে কিভাবে বিজনেস করে সেটা হচ্ছে দেখলাম। তো সেই লোককে তো জেলে নেওয়া হয়েছিল। আমরা মনে হয় তখন হালকা আলোচনার অবসরে বিষয়ে করছিলাম যে হ্যাঁ, তাকে হ্যাঁ, জেলে হ্যাঁ। নেওয়া হয়েছিল। পরবর্তীতে সে আবার এই গত বছরের জুলাই আগস্টের আন্দোলনের মনে হয় কিছুদিন আগে বা খুব কাছাকাছি সময়ে মুক্তি পায়। হ্যাঁ, ওই অ্যারাউন্ড দ্য সেম টাইম আচ্ছা, তাকে তারপরে সে ছেড়ে মুক্তি দেওয়া পেয়ে হয়। আবার হচ্ছে তার ব্যবসা-বাণিজ্য চালু রাখতেছিল। সে একই ব্যবসা না, বাণিজ্য না, করে যাচ্ছিল। সে ছাড়া পাওয়ার ২ দিনের মধ্যেই সে একটা সেলুনের একটা ভিডিও ভাইরাল হয়েছিল। রাইট। সেলুনে খুর দিয়ে তাকে মনে হয় সাক্ষী দেওয়ার জন্য বা কোথাও ইন্টারভিউ দেওয়ার হ্যাঁ, জন্য মনে হয় তাকে ভয় দেখাতে লেগেছিল। হ্যাঁ। তো এই তো সেই মিল্টন সমুদ্রের কথা আবার কেন বললাম যে সে তো গত ১ বছর ধরে দেখলাম যে সে আবার ফেরত আসার পরে সেই ওল্ড বিজনেস যে সে আগের যে স্ক্যাম বিজনেসটা করত, এই একই কাজ নাকি সে এখনো করে যাচ্ছে এবং সুন্দর করেই করতেছে। তো সে হচ্ছে আজকে সে এবং তার স্ত্রী ২ জনেই গ্রেফতার হইছে। এই খবরটা আমি ইয়ে করলাম, ১ম আলোতে দেখলাম। আমরা সেটাই দেখি একটু। তো এইটা নিয়ে তুমি জানো নাকি কিছু? যে তারা আসলে আবার কেন গ্রেফতার হইল? তাদের কি সেই আম আ ভু এটা ভুয়া দিয়ে আমি মনে বিজনেস করেছি ভুয়া বিজনেসের জন্য কি গ্রেফতার হইছে? নাকি ওই মানে অঙ্গ-প্রত্যঙ্গ সেল করার জন্য গ্রেফতার তো হয় নাই। না, আমি না। যেটা এটা হচ্ছে এই যে এটা এক লোক সে বলতেছে যে সে এক দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধকে রাস্তায় পড়ে থাকতে দেখে এবং এই ব্যাপারে মিল্টন সমাদ্দারের প্রতিষ্ঠান দিছিল। পরে সেই লোক মিল্টন সমাদ্দারের ওইখানে গিয়ে দেখে যে হচ্ছে মিল্টন সমাদ্দার নাকি হুম, সেই ব্যক্তিকে তার স্বজনদের কাছে ফিরায় দিছে। পরে এই বিষয়ে খোঁজ খবর নিতে যখন সে গেছে তখন হচ্ছে মিল্টন আর তার লোকজন মিলে এই মতিউর হুম। সাহেব যিনি হচ্ছে বৃদ্ধকে তাদের ওখানে দিয়ে আসছিলেন, তাকে মারধর করছে এবং তারপরে জিডির কপি-টপি এগুলা হচ্ছে সব রেখে দিছে। তো তার হচ্ছে তখন সন্দেহ হইছে যে আসলে এই লোককে সেখানে আম তার পরিবারের কাছে আদৌ দিছে কিনা বা সে কিছু করছে কিনা। তো এগুলো নিয়ে যখন সে প্রশ্ন-টশ্ন করছে তখন হচ্ছে তাকে তোমার মারধর করছে। বেসিক্যালি ওই মামলাতে গ্রেফতার করা হইছে। আচ্ছা। তো এটা নিয়ে কোনো তোমার মন্তব্য আছে কিনা? এটা না কিছু জানো কিনা? তাকে কি মামলা থেকে অব্যাহতি দিয়ে দিছে অঙ্গ-প্রত্যঙ্গের হইতে পারে। অথবা সেইটাও না, যেটা এটা নিয়ে বলতেছে এখানে কিছু কথা আছে দেখলাম যে হ্যাঁ, ৫ হ্যাঁ। তারিখে তার আম্মা মারা গেছে মিল্টন সমাদ্দারের। পরে তিনি গ্রামের বাড়ি বরিশালে চলে যান এবং হচ্ছে যে ৬ তারিখে শুনানির দিন থাকায় তারা হাজির হতে পারেননি। তো সেই দিন হুম, আদালতে সময় চেয়ে আবেদন করে কিন্তু হাজির না থাকায় তাদের ২ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। তো আজকে আচ্ছা। তারা হচ্ছে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করছিল। আজকে বেসিক্যালি কিন্তু জামিন আবেদন নাকচ এ করছে। তো এটা পুরাটাই হচ্ছে ওই যে মতুর সাহেবকে মারার যে ঘটনা হ্যাঁ। সেই ঘটনা থেকেই মামলা। ওই মামলাটাতেই হাজিরা না এইটার হওয়াতে। এইটার ইটস লাইক আ পারফেক্ট ফলো আপ টু দ্য দীপ্তি চৌধুরীর নিউজ। এটা হলে গিয়া যে মানে আমরা প্রফেশন হলে গিয়া এই লোকের হইতে পারে প্রফেশন সে কসাই বা নাপিত হইতে পারে। সে একটা ফেসবুক পেজ খুলে যে এখন মানে এটা তো কিছু সেল করতে হবে। সে বৃদ্ধাশ্রমের লোকজনরে দেখায় সেল করতেছিল। হুম। সো বাট আমার কাছে শকিং কি লাগছে যে দেয়ার ইজ স্টিল সাপোর্টার অফ মিল্টন সমাদ্দার মানে না, তাদের এটা তো অবশ্যই, ভিউজ অবশ্যই। চেঞ্জ হয় নাই। হুম। মানে I went on an argument, not an argument, I was just curious to know যে হচ্ছে মিল্টন সমাদ্দারকে কেন এখনো ফলো করে। তার পয়েন্ট হচ্ছে যে সে তো বৃদ্ধ লোকদেরকে আশ্রয় দিতেছে, ইয়ে করতেছে। তো আমি it's a good point, it's a valid point. And I'm like কস্ট রিকভারির কথা উঠলো যে আমি বলছি এটা তো কস্ট অনেক ইনভলভ হয়। তো এটা কি ডোনেশন দিয়ে কভার করবে নাকি বৃদ্ধ লোক যার চোখ কিনা সো অফ কোর্স এটার কোনো রেসপন্স নাই বাট এটা কিন্তু ইটস ওভারঅল ট্রু মানে দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং বুঝছেন এইটা যে তুমি যেটা বললে এই বিষয়ে তো বাংলাদেশের মানুষের মধ্যে কমন আমি হচ্ছে একটা জিনিস সবসময় দেখি সেটা হচ্ছে যে আম এই যে এই ধরনের মিল্টন সমাদ্দারের মতো লোকজন তারা যখন মানুষকে মানুষের ইমোশন ভাবে স্ক্যাম করে, তাদের পেশেন্ট অপব্যবহার করে টাকা পয়সা কামায় নেয় বা মানুষের সাথে খারাপ আচরণ করে। কিন্তু মানুষ কিছুদিন গেলে না সব ভুলে যায়। মানুষের আর কিছু মনে থাকে না। এইটা যেমন তুমি দেখবা আমি যেমন রিসেন্টলি এই যে শামীম হাসান সরকার নামে একজন অভিনেতা আছে। সে আচ্ছা। দেখলাম খুব তার নামে এক আরেক অভিনেত্রী মহিলা বেশ কিছু কমপ্লেইন-টমপ্লেইন করছে।
তো এই ছেলের নামে আগেও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কমপ্লেন আসছে বা কিছু উগ্র আচরণ বা হচ্ছে বাজে ব্যবহার সহকর্মীদের সাথে বা সেটের অন্যান্য লোকজনের সাথে হইছে। কিন্তু সেটা নিয়ে যখন নিউজ-টিউজ ছড়াইলো, দেখা গেল যে হুম। a lot of people automatically হচ্ছে ওই অভিনেত্রীকে দোষ দিচ্ছে। শামীম হাসান সরকারকে যখন আমরা দেখি বিভিন্ন জায়গাতে টিভিতে বা বিভিন্ন অনুষ্ঠানে, এটা কিন্তু দেখা যায় যে তার যে আচার-আচরণ তাই না? মানুষ কিন্তু মানুষ স্টিল বেনিফিট অফ ডাউট টা ওই যে যার হচ্ছে ট্র্যাক রেকর্ড আছে তাকেই দিবে। আর হুম, হুম, যে হুম। করতেছে তাকে হচ্ছে হয়তো তুমি কি বলবো? বরং সেই হচ্ছে বিপদে পড়ে যাচ্ছে। এইটা হচ্ছে আমরা সবসময় দেখি যে এই ধরনের ঘটনায় মানুষ আমরা অটোমেটিক্যালি হচ্ছে একটা পুরুষতান্ত্রিক একটা ভিউ চলে আসে। আবার হচ্ছে পাশাপাশি পুরুষদের এটা খারাপ তো এখন ইয়াহুগুলো আমরা কিছুদিন স্বামী পরেই ভুলে যাই। হুম, 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 হুম। এইটা। আরেকটা জিনিস হলো গিয়ে যে আমি যেটার এক্সাম্পল কাহিনীটা বলতেছিলাম সেটা হচ্ছে গিয়ে যে এই লোক কখনো এই কাজ করতেই পারে না। নো ম্যাটার হাউ মেনি প্রসিকিউশন করেন, ভিডিও দেখান, হুম, হুম, প্রুফ দেখান, এরা বিলিভই করবে না যে এই লোক এই কাজ করছে। সো হচ্ছে হি এস্টাবলিশ দ্যাট প্ল্যাটফর্ম। সো দিস ওয়াই ইটস পসিবল ফর হিম টু রিটেইন অল দোজ ফলোয়ার্স, ফ্যান বেস ইয়ে হুম, করা। হুম, হুম, তো এরকম আরেকটা এক্সাম্পল দিতে চাই সেটা হচ্ছে গিয়ে যে তাহসান, সাকিব আল হাসান। তো কখনো কিন্তু সাকিব আল হাসান যদিও কোনো একটা এখন মনে হয় ইউএই এর এগেইনস্ট এ খেলা হচ্ছে। ওইটাতে মেবি জয়েন করবে বা পরে যে পিএসএল হতে পারে ওইটাতে জয়েন করবে সাকিব আল হাসান। সো উনাদের ব্যাপারে যেসব আইডিয়া মানুষজন একটা রেখে দিয়েছে, ইউ ক্যান নেভার চেঞ্জ পিপলস মাইন্ড। হুম, হুম, তাহসানের হুম, হুম। তাহসানের তাহসান আম্মু তো যখন অলরেডি পিএসসি নরমালাইজ তে হয়ে গেছে অনেকটাই। বিভিন্ন হ্যাঁ, হ্যাঁ, প্রোগ্রাম-টোগ্রাম হ্যাঁ। করতেছে। তাহসানের আম্মুরটা যেটা হয়ে গেছে সে যেমন পিএসসি তে চাকরি করত। হুম, হুম, তার ড্রাইভার হলে গিয়ে কোটি, হাজার কোটি টাকা ইয়ে করছে। তো তার they're like at a point that তাহসানের আম্মা এটাতে কোনোভাবেই ইনভলভড হইতে পারে না। বুঝছেন? হুম, 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 তো তো ইভেন দো তাহসানকে কিন্তু ইউএসএ তে পড়ানো হইছে। ইউএসএ এর অনেক টাকা লাগে পড়ে বাট ইটস নট পসিবল। হুম, হুম, দেখেন আমি কিন্তু accusatory ইয়ে করতেছি। সো আ তাহসান এখন যেমন একটা ছোট মেয়েকে বিয়ে করছে। সো দ্যাটস স্টিল সামহাউ হ্যাঁ? এখন মনে হয় খেপে গেছে। মানে তার যে একটা ফ্যান বেস আছে I know that they're like mostly teenagers. They are very pissed off about it. হুম, যে একটা মেয়েকে আমাদেরকে কেন রেখে বিয়ে করছে। সো এগুলা একটা ফ্যান বেস থেকেই যায়, বুঝছেন? হুম, বাট at the same time তাহসান যে কাজ করবে এরকম আপনার ফলোয়ার যদি পেয়ে যান, আপনি মানে they are no different than মিল্টন সমাদ্দার। কারণ ট্রু, তারা ট্রু, অনেকে ট্রু। ইনফ্লুয়েন্সার, বুঝছেন? হুম, হুম, তো আমি একজনকে চিনি সেটা হলো গিয়ে উনি মেবি স্ট্রাগল করে উঠছে। কারণ একদিনে তো আর ফলোয়ার পাওয়া যায় না। হুম, হুম, হুম। তো উনার নাম হচ্ছে মনে হয় শারমিন শীলা হইতে পারে বা শারমিন শীলা বাট উনাকে ওয়াইডলি পপুলার অ্যাজ ক্রিম আপা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তো উনি যেমন আমি মানে যে তা তুমি হ্যাঁ, this is the person I was talking about. She's fantastic. আচ্ছা উনি কি বলে আমরা এই বিষয়ে? হ্যাঁ, কাউকে আমি আই ডোন্ট নো তোমরা কে, হোয়াট ডু ইউ মিন, হোয়াট ডু ইউ মিন আনকালচার গেওদের মতো তোমরা এসে বাজে কমেন্ট করলেই আমি চেতে যাব, রেগে যাব। হোয়াট ডু ইউ মিন, তোমাদেরকে আমি গোনায় ধরি না। ওকে, ইউ আন্ডারস্ট্যান্ড, ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। আমার ভালোটা আমি বুঝবো। আই ডোন্ট নো, আমি কাউকে কেয়ার করি না। হ্যাঁ, কাউকে আমি আই তো এটা দেখো আমি জানি না তোমার নিশ্চয় অনেক এটা এই জাস্ট এই 10 সেকেন্ডের ভিডিও না হয়তো অনেক কথা বলার আছে বা থাকতে পারে। আমিও যেমন এটলিস্ট কয়েকটা জিনিস নোটিস করলাম যে উনি বলতেছেন যে উনি ডোন্ট কেয়ার যে হচ্ছে উনি যখন দেখতেছেন এই যে সফলতার কথা বলতেছো, উনি যখন দেখতেছেন ওনার এখানে সফলতা আছে, শি ইজ মেকিং মানি, শি ইজ ডুইং গুড, তো সেখানে উনি কে কি বললো ওনার তো এটা বলে লাভ নাই। অ্যাট দ্য এন্ড যদি ওনার কাছে ওনার ব্যাংক অ্যাকাউন্টে যদি টাকা আসতে থাকে তো উনি কেন করবেন না সেটা? উনি কিন্তু ওই দিক থেকে দেখো যে একজন সফল ব্যক্তি হওয়ার ওনার হয়তো কোথাও শিক্ষা নাই বা প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই, কিন্তু ওই যে সফলতার যে ক্যারেক্টারিস্টিক্স সেটা কিন্তু উনি ধরে ফেলছেন যে আমাকে হচ্ছে এই ব্যান্ড নিয়ে মাথা ঘামানো যাবে না, আমি আমার মতো কাজ করে যাবো, আমি হাস্যকর কাজই করবো কিন্তু আমি আমার কাজ করে যাবো। মানুষ হচ্ছে আমাকে গালি দিতে হইলেও তাকে এই ভিডিওটা দেখতে হবে, ভিডিওটা দেখে সে গালি দিবে, তাতে করে আমি হচ্ছে কিছু টাকা আর্ন করবো, তাই না? এটা তো একটা পয়েন্ট অফ হোয়াটস হ্যাপেনিং।
মানে আমরা আমাকে এটা বিজনেস হিসেবে দেখতে হবে। পিপল আর মকিং দেম অর সামথিং, মানে স্টিল নটোরিয়েটি পাচ্ছে, ভিউজ পাচ্ছে। সো বাট হিয়ার ইজ দ্য ইস্যু। সো এখন যেটা বাংলাদেশের একটা ক্রাইসিসের মতো আমি যেটা মনে করি, যে সবাই যদি এইভাবে ফলো করাই শুরু করে, সবাই তার ফলোয়ার পাবে না, সবাই তার লেভেলে যাইতে পারবে না। মেবি টেন্স অফ থাউজেন্ডস অফ পিপল ট্রাই করে, দেন তার ওই লেভেল পর্যন্ত যাইতে পারে। তো আর পার্সোনালি অ্যাটাক করা, আমার এটার ব্যাপারে নিউট্রাল একটা মতামত। সেটা হচ্ছে গিয়ে ইউর পুটিং ইয়োরসেলফ আউট দেয়ার in front of millions of people, আর তোমার বিজনেস হলে you need to put yourself out there. এবং নট হচ্ছে এক্সপেক্ট দ্যাট নোবডি, যে তোমাকে 100% লোক সবাই তোমাকে পছন্দ করবে, এটা কখনোই হতে পারে না। এইটাই। সো আমি যদি একটা যদি প্রাণের ম্যাঙ্গো জুস কিনি, ম্যাঙ্গো জুসটা যদি ভালো না লাগে, সেটা নিয়ে যেমন আমি মতামত দিতে পারি, তেমনি তারও বিজনেস মডেলই হচ্ছে গিয়ে she need to put herself out there. ওনাকে যে ক্রিম আপা বলা হয়, এটা নিয়ে আমি যখন রিসেন্টলি মনে হয় ওনার নামে একটা মামলা টামলা হয়েছিল, তখন আরো কিছু বিস্তারিত জিনিস দেখলাম আর কি। চাইল্ড অ্যাবিউজের মামলা হয়েছিল গত মাসে। তখনই আমি শুনলাম যে উনি একটা কোথাও বলতেছেন যে উনি কিভাবে ক্রিম বানান। তো ওখানে ওনার ম্যাজিস্ট্রেট ওনাকে জিজ্ঞেস করতেছে, তো দেখলাম যে উনি পড়ালেখা জানেন না, উনি হচ্ছে বিদেশ থেকে তোমার এই ধরনের বিভিন্ন ক্রিম, ফর্সা হওয়ার ক্রিম ট্রিম এগুলো নিয়ে আসেন, এনে সেটাকে আবার হচ্ছে উনি নিজেই একজন কেমিস্ট বা ফার্মাসিস্টের মতো উনি নিজেই সেগুলোকে মিক্স করেন, নিজের বানানো রেশিও যে একটু দেয়, যে এটা থেকে একটু ওটা থেকে একটু, ওটা দিয়ে হচ্ছে উনি এক ধরনের স্পেশাল ক্রিম বানান, মানে কয়েক রকমের ক্রিম অ্যাড করে তারপর সেই ক্রিমটা উনি বিক্রি করেন। তো আগে নাকি উনি মানুষের বাসায় বাসায় গিয়ে বিক্রি করতেন, পরে এক সময় হচ্ছে ওনাকে কেউ একজন বললো যে হচ্ছে আপনি এরকম অনলাইনেও বেচতে পারেন, লাইভ করতে পারেন, আপনার হচ্ছে এখানে অনেক কাস্টমার পাওয়া যেতে পারে। তো তখন দেখলেন যে উনি আস্তে আস্তে অনলাইনে শুরু করলেন, এবং হচ্ছে এখন তো হচ্ছে ন্যাশনালি হচ্ছে উনি একজন ক্রিম বিক্রেতা, ক্রিম আপা হয়ে গেছেন। এইটা হচ্ছে ওনার ব্যাকগ্রাউন্ড আর কি। আমি দেখলাম যে উনি পড়াশোনা না জানলেও, তো এটা অবশ্য আমি ঠিক বলতেছি না, অবশ্যই এটা ভুল হচ্ছে যে ওনার এই ধরনের কোনো ডিগ্রি নেই, উনি কিভাবে এই ধরনের এক ধরনের প্রসাধনী সামগ্রী তৈরি করেন, যেটা তৈরি করার ওনার কোনো ধরনের লাইসেন্স নাই, কিছু নাই, এবং মানুষ আবার এটাকে নিয়ে ব্যবহারও করতেছে, ওনার কাছে টাকা দিয়ে কিনে ফর্সা হওয়ার জন্য। এবং ওনারও যে একটা ট্রান্সফরমেশন, আমি 1.5 বছর আগে হয়তো তাকে দেখছি কোনো একটা ভিডিওটি দিতে হবে, তখন যে ধরনের একটা কি বলবো যে কথা বা গেট আপ টেট আপ সবকিছু মিলাই ছিল, আবার আজকে এখন বর্তমানে যে অবস্থায় আছেন সেখানে একটা হিউজ ট্রান্সফরমেশন হয়ে গেছে। কিন্তু ট্রান্সফরমেশন অ্যাজ ইন লাইক মেকআপ, হ্যাঁ, তারপরে হচ্ছে কথাবার্তা বলা বা ওনার যে মতামত, এইখানে যে উনি কথাবার্তা বলতেছেন, যে কথা বলতেছেন, যে বলতেছেন, সবকিছু মিলাই হচ্ছে একটা কি বলবো ট্রান্সফরমেশন হয়ে গেছে বলা যায়। তো এখন যেটা বলছিলেন যে সেলিব্রিটি হইতে হইলে ইউ হ্যাভ টু মেইনটেইন সাম, হ্যাঁ, you have to maintain, কারণ you age, you look older, as you look older you look uglier or something. আমি তখন হচ্ছে যে ইয়ে করতে হবে, বলে এখন বাংলাদেশে যেমন হিউজ একটা ট্যুরিজম বেস আছে, যারা হলে কি থাইল্যান্ডে যাচ্ছে। বাংলাদেশে এখন বোটক্স পাওয়া যায়, তারপরে হোয়াইটেনিং এর ইনজেকশনও পাওয়া যায়, বাট আবার অ্যাডভান্স যেসব সার্জারি সেগুলো আবার ওইভাবে আসে নাই। ওই যে আরেকজনকে নিয়ে একবার কথা বলেছিলাম, আই ফরগট দ্য নেম অফ হার, মেবি উই ক্যান ডক্টর কি যেন নাম মনে করতে পারছি না, ডক্টর মায়ামি, সে নিজেকে মায়ামি বলে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তার কিন্তু তখন পাইছিলাম যে উনি আসলে ব্যান্ড মেডিকেল কলেজ থেকে পাস করছে। এটা দ্যাট কুড বি অ্যানাদার এপিসোড উই ক্যান এক্সপ্লোর অন, যেটা অনেক কিছু কভার করবে। তো এনিওয়েজ, যেটা বলতেছি যে হয়তো মানুষজন এখন থাইল্যান্ডে প্রচুর যাচ্ছে, they're doing not only they're doing like skin tightening. ডক্টর মায়ামি, এই যে এনার কথাই বলতেছো? হ্যাঁ, ওনার কথা বলছি। তো উনি কি ডাক্তার না? I highly doubt she is a doctor, because like the basis তার যে ইউনিভার্সিটির কথা বলছে সেটা probably is banned. মেডিকেল স্কুল, মেডিকেল কলেজ, Northern Medical. So I'm not sure, it sounds accusatory, but we can look into it later, we can talk about it. হ্যাঁ, উনি ওনার মেইন ফেম পেয়েছে উনি কোনো লাক্স চ্যানেল টাইপের কোনো একটা কম্পিটিশনে পার্টিসিপেট করেছে, পরে she got famous out of it, but doing surgery on a people
not like you're not injecting botox on them. মানে botox তো আর ইনজেক্ট করতেছে না, botox যেটা বাংলাদেশে ফিলার বলে, botox সবাই বলে না, ফিলার ইনজেক্ট করার জন্য আর কাটা ছেঁড়া করা, দুইটা ডিফারেন্স আছে কিন্তু। তো এনিওয়েজ বাংলাদেশে যেমন এখন প্রচুর লোক থাইল্যান্ডে যাচ্ছে, তারা নট অনলি দে আর ডুইং নোজ জব, স্কিন কেয়ার, দে আর অনলি ডুইং ব্রেস্ট অগমেন্টেশন, অনেক ধরনের সার্জারি করছে এখন। সো ইটস গেটিং পপুলার। তো ক্রিম আপার যেটা আরেকটা যেটা বলি যে 2022 সালে সীতাকুণ্ড যে বিস্ফোরণ হয়েছিল, সীতাকুণ্ড আগুন লাগছিল চট্টগ্রামে, তো ওইখানে গিয়ে দেখা গেছে যে এটা হলে আমার আমি যেটা আন্ডারস্ট্যান্ডিং যে ওইটার মেইন রিজন কিন্তু ছিল যে হলে হিউজ অ্যামাউন্টের হাইড্রোজেন পারঅক্সাইড মজুত করে রাখছিল ওই কন্টেনার যে ডিপো আছে চিটাগাংয়ে। তো হাইড্রোজেন পারঅক্সাইড কিন্তু মানে হ্যাজমেট কাইন্ড অফ একটা ইয়ে। হাইড্রোজেন পারঅক্সাইড বেসিক্যালি উই ইউজ ইট টু ক্লিন স্টাফ, মানে আইসোপ্রোপাইল অ্যালকোহলের মধ্যে কাজ হয়। বাট বাংলাদেশে এত হাইড্রোজেন পারঅক্সাইড কেন? কারণ সবাই স্কিন হোয়াইটেনিং প্রোডাক্টের জন্য এতই পাগল, তো তারা সবাই ওই ঘর থেকেই বানাইতেছে। অধিকাংশই হোয়াইটেনিং প্রোডাক্ট বাংলাদেশে ঘর থেকেই বানানো হয়, পুরান রকমের বানানো হয়, কারণ দিস আর ইলিগাল। ইলিগাল ওয়েতে মানে সবাই তো ফর্সা হওয়ার চেষ্টা করে। তো দিস ইজ এফেক্টিভ, বাট মেডিকেল সায়েন্স এটার মানে সাপোর্ট করে না। বুঝতে পারছি। তো এই সোশ্যাল মিডিয়ার পার্সোনালিটি দিন নিয়েই আরো আসলে অনেক কথা বলার আছে। আমরা হচ্ছে এখানে বললাম যে আমি যেমন আরেকটা নিউজ শেয়ার করি তোমার সাথে, দেখো এটা কেমন, বা এই নিউজটা তোমার চোখে পড়ছে কিনা আমি জানি না। জনৈক অভিনেত্রী, সে নাকি আইফোন 15 প্রো ম্যাক্স কেনার জন্য কক্সবাজার চলে গেছে। তো আমি জানি না এই ভিডিওটা কি পুরোনো ভিডিও কিনা, মানে আইফোন 16 ম্যাক্স প্রো না হওয়ার কথা, সেটা 15। তো সেটা কেনার জন্য নাকি ঢাকা থেকে কেউ একজন কক্সবাজারে গেছে, এবং সেটা নিয়ে সে একটা আই গেস টিভি চ্যানেল বা ফেসবুক পেজ কোথাও ওটা বেশি। তারপর আমি এসে বসুন্ধরা থেকে কিনেছি, ওটা একটু দেখি। এটা 16 প্রো ম্যাক্স বসুন্ধরা থেকে কিনেছো? হ্যাঁ। কেনার জন্য কক্সবাজার কেন গেলে সবকিছু? মানে আমার এক ফ্রেন্ড বলেছিল সে নাকি কক্সবাজার থেকে আইফোন কিনেছে একটু কম টাকায়, সো আমি ভাবলাম যে ঠিক আছে আমি কক্সবাজার থেকে কিনবো। তো এরা কিন্তু অভিনেত্রী, ওনারা কোথায় অভিনয় করেন আই ডোন্ট নো, বাট ওনারা কিন্তু অনেকেই অভিনেত্রী, বেশ নাম করা অভিনেত্রী। টিভি পত্রিকার সব জায়গায় যখন ওনারা ইন্টারভিউ দেন তখন সেখানে লেখা থাকেন প্রখ্যাত অভিনেত্রী। যদিও ইউজুয়ালি খুব রেয়ার ক্ষেত্রেই ওনারা কোন ছবিতে অভিনয় করছেন সেটা বলা টলা হয় খুবই কম। তো তুমি এই নিউজটা শেয়ার করবো কেন? এই ধরনের আরেকটা নিউজ গত বছর দেখছিলাম আমি, যে এটা দেখে সাথে সাথে ওইটা মনে পড়লো যে 2024 সম্ভবত আইফোন 16 2024 বের হয়েছে। আচ্ছা, সম্ভবত হ্যাঁ। তো তখন হচ্ছে বাংলাদেশি এক এরকম ব্লগার, উনি হচ্ছে আইফোন কিনতে দুবাই চলে গেছেন। বাংলাদেশ থেকে উনি প্রথম আইফোন ক্রেতা হবেন। তো উনি এই জন্য দুবাই গেছেন, প্রথমেই কিনবেন। তো পরবর্তীতে মনে হয় দুবাই গিয়ে মনে হয় পান নাই বা কিছু একটা হবে, পরে মনে হয় শুনছেন যে তার আগেই অন্য আরেকজন সিঙ্গাপুরে গিয়ে মনে হয় তার আগে কিনে ফেলছে, উনি দ্বিতীয় ব্যক্তি হয়ে গেছেন। তো সেইটা নিয়ে আবার হচ্ছে একটা অনলাইনে যে আমি কিনতে গেছি, আমাকে দেখে অন্যরা হচ্ছে আমাকে পেছনে ফেলার জন্য তারা আবার আরেক দেশে গিয়ে কিনে ফেলতেছে। এই যে একটা সোশ্যাল ইভেন্ট, হাউ ডু ইউ সি অল দিস, মানে কিভাবে দেখো, বা কোনো মন্তব্য আছে কি? এটার মন্তব্য তো আসলে থাকার কথা না, এটা তো একটা সাপোর্টের একটা জিনিস, সাপোর্ট সিস্টেম করা হচ্ছে বুঝছেন। বাট হ্যাঁ, বাংলাদেশে তো বাংলাদেশে আমার কাছে সারপ্রাইজ লাগছে যে মানুষজন 20-25 হাজার টাকা বেতন পেলেও তারা হলে আইফোন ইউজ করে, এটা করতে পারি না। আমি করি না দেখেই আমি এগ্রি করবো যে হ্যাঁ আমি অলরেডি ইউজিং ইট, প্রাইস এন্ড ইট ডাজন্ট মেক এনি সেন্স প্রত্যেক বছর যে আমার চেঞ্জ করতে হবে এই ফোনটা। বাট এটা আমি শুনেছি যে ইটস লাইক আ কম্পিটিশন, হুএভার গেটস দ্য ফার্স্ট আইফোন দে আর গোনা উইন অর সামথিং, একটা স্ট্যাটাস সিম্বল আর কি। হ্যাঁ, বাট কক্সবাজারের সাথে আমি মানে রিলেভেন্সটা বুঝিনি। মানে কক্সবাজারে কি অন্য ধরনের একটা জোকস আছে। কি ধরনের? এটা
এটা থেকে এগুলো অবসিন জোকস আচ্ছা যাক আমাদের ইয়াতে না যেতে পারে। তো কক্সবাজার আর দুবাইয়ে নায়িকারা কেন যায় এটার সাথে একটা রিলেভেন্স আছে। আচ্ছা। তো তো অনেক নায়িকা দুবাইতে যায়, তাদের সাথেই হয়তো একটা মিল আছে, যেমন হ্যাঁ বুঝতে পারছি। তো এই যে আরেকটা নিউজ তোমার সাথে শেয়ার করা যায়, সেটা হচ্ছে যেমন গত সপ্তাহে কিন্তু লায়লা মামুন নিয়ে বেশ অনেকগুলা ঘটনা উঠলো। আমরা যদিও এইটা নিয়ে হয়তো খুব বেশি কথাবার্তা বলবো না। It should be the main topic of our like we should have started with this one. একটা ছোট ভিডিও শেয়ার না করে পারতেছি না। তো একটা প্রথমে দেখাই, যেটা নিয়ে একটা প্রশ্ন থাকবে, যেটা নিয়ে আমার প্রশ্ন থাকবে যে এই যে আগে একটা সময় আমরা দেখতাম যে নায়ক ফেরদৌস, নায়ক শাকিব খান, তারপরে হচ্ছে এই ধরনের বড় বড় অভিনেতা রাজ্জাক সাহেব ছিলেন, ওনাদের প্রতি মানুষের যে ভালোবাসা, যে একটা সিনেমার নায়ক বা সেটা যে এখন ওই সাইকেলটা যে ভেঙে গেছে, ওই ব্যারিয়ারটা ভেঙে গেছে। এখন যে নায়ক হচ্ছে জাস্ট যে কেউ হয়ে যেতে পারে, সে সোশ্যাল মিডিয়া, ইউটিউব, টিভি, ফেসবুক বা টুইটার বা ইনস্টাগ্রামে তুমি পপুলার হলেই ইউ আর লাইক সর্ট অফ এ হিরো ইন কি বলে টু ইউর ফলোয়ার্স। তো এবং মানুষজন তোমাকে টাকা দিয়ে টিকিট কেটে তোমাকে দেখতে যায়। নট লাইক যে তুমি হচ্ছে কনসার্টে গান গাওয়া 1 ঘন্টা বা গান শুনবে বা তুমি অভিনয় করবা একটা নাটকে, মানুষ নাটক দেখবে, তা না। তুমি জাস্ট যাবা, সবাইকে হাই হ্যালো করবা। ওই যে তুমি টিকটকে একজন পপুলার সেলিব্রিটি, তুমি এরকম এমন কোথাও যাওয়া যেখানে তোমাকে কেন্দ্র করেই অনুষ্ঠানটা হচ্ছে, মানুষজন 500 টাকা 1000 টাকা টিকিট কেটে ওখানে আসছে, তাদেরকে হয়তো একটা বিরিয়ানির প্যাকেট দেওয়া হবে, তোমার সাথে ছবি তুলতে দেওয়া হবে, তুমি হয়তো কাউকে অটোগ্রাফ দিবা। সো দ্যাটস কি বলে ওয়ান ওয়ে অফ মেকিং মানি। তো ওই ভিডিওটা আমি হচ্ছে শেয়ার করতেছি, দাঁড়াও দেখাই। যেমন এখানে দেখা যাচ্ছে যে মামুনকে দেখতে হাজার হাজার লোক উপস্থিত হয়েছে। তো ভিডিওটাতে সাউন্ড আছে, সাউন্ড লাগবে না, বোঝাই যাচ্ছে। হ্যাঁ বলতেছে সেলফি তোলার সময় দেওয়া হবে, ভিডিও বানাই দিবে, সেলফিও তুলে দেওয়া হবে। না তো এই যে মানুষ যারা যায়, তারা কেন যায় বা কারা যায়, এটা তুমি কিভাবে দেখো? আর আমি এরপর আমরা হয়তো লায়লা মামুনকে নিয়ে পরের প্রসঙ্গে কথা বলবো, বা লায়লা মামুনের ভিডিওটা একবারে দেখিয়ে নিই আমরা, তারপরে হচ্ছে আমরা একবারে কথা বলি। হ্যাঁ তো এখানে এটা এই যে এখানে দেখা যাচ্ছে যে লায়লা মামুন হচ্ছে মনে হয় গত কয়েকদিন আগে বেশ কয়েকটা ভিডিও করতেছিল, যেখানে সে একই ঘরে বসে তার সাথে এরকম লাইভে ঝগড়া করতেছিল। তো তারপর ভিডিওতে হঠাৎ করে দেখা যায় যে লায়লা অনেকগুলো সাংবাদিককে ডেকে ডেকে নিয়ে আসে, হাতে সাদা কাপড়টা পেঁচানো আছে কিছু। তো সে বলতেছে যে এটা ব্যান্ডেজ, কাপড় না। আচ্ছা ও আচ্ছা সরি, আমিও কাপড় বানিয়ে গেছিলাম পরে গিয়ে হ্যাঁ, যাই হোক উনি ব্যথা পেয়ে করছেন। তো ওইখানে উনি অনেক কথা বলেন, তো আমরা হয়তো এটার বিস্তারিত যাবো না। কিন্তু তুমি এই যে তারা কিন্তু বিয়েও করেন নাই। বাংলাদেশের মতো একটা আমরা যেখানে সকাল বিকাল একজন আরেকজন বলতেছি, এই তুই টুপি পরশ নাই, তোর প্যান্ট হচ্ছে টাকনুর নিচে, তোর হবে না, তোর তো সব মাটি হয়ে গেল। সেই দেশেই হচ্ছে 2জন সেলিব্রিটি, এরকম আরো অনেকে আছে, আমি জাস্ট এদের কথা বলেছি, যে একটা সেলিব্রিটি যারা হচ্ছে তোমার এই যে একটা ডিফারেন্স, দ্যাটস ফাইন। আনম্যারিড জানি না এটা ফাইন কিনা। তারপরে তারা একসাথে থাকতেছে, সেইটাকে আবার হচ্ছে গ্লোরিফাই করে হচ্ছে অনলাইনে সব জায়গায় চলতেছে, এবং তারা যেখানে যায় সেখানেও হাজার হাজার লোক উপস্থিত হয়ে যায়। তারা যখন একটা প্রেস কনফারেন্স করতে যায়, সেখানে দেখা যায় মানে সাংবাদিক বলতে হচ্ছে ইউটিউবার বা ফেসবুকার, এদের চাপে স্টেজ ভেঙে পড়ার উপক্রম হয়। তাদের সামনে দেখা যায় যে পাহাড়ের মতো উঁচু মাইক্রোফোনের থাকে, স্তর থাকে। তো এইখানে এই ব্যাপারগুলো তুমি কি মনে হয়, কি কিছু বলার আছে এই বিষয়ে? মানুষ যেটা খাবে সেটা দেখাবে, তাই না? আমরা হচ্ছে আমরা দুইটা নিয়ে কথা বলছি। আমরা একদিকে বলতেছি যে তুমি টাকির নিচে প্যান্ট পরনে গুলো তুমি তোমার সব শেষ হয়ে যাচ্ছে, আবার হচ্ছে আমরা আমাদের মতো লোকদের কাছেই আবার এরা হচ্ছে আমাদের বিগ ফ্যান, বা আমরা হচ্ছে তাদের বিগ ফ্যান। এই যে ডুয়ালিটি বা হিপোক্রেসি, সোশ্যাল মিডিয়ার একটা জিনিস হলে গিয়ে যখন ইউটিউবে দেখেন ডিসলাইক বাটন ডিসলাইকের কাউন্ট সরায় দেওয়ার পরে তো একটা জিনিস কনফার্ম হয়েছে যে এনি পাবলিসিটি ইজ আ গুড পাবলিসিটি, বুঝছেন? তো সেক্ষেত্রে হলে গিয়ে লাভ ইট অর হেট ইট, মানে তাদের তো ভিউজ বাড়ছে, তাই না?
তাহলে গিয়ে লোকজন তো আসতেছে, দেখতেছে, তো তাদেরকে নিয়ে কথা বলতেছে। তো যারা যাচ্ছে আর আমরা একটু আগে যেটাতে দেখলাম যে বা যে টিকটক মিলন মেলা যেটা ইয়ে হ্যাঁ করতেছে হ্যাঁ হ্যাঁ, সেটা তো হলে এরা কারা যাচ্ছে এখানে যাদের দেখলাম তারা তারা ইটস কারা? অল অ্যাবাউট শাউট আউট। একটা শাউট আউট যে দেয় না, যে হুম। একটা একটা ফেমাস টিকটকারের সাথে যদি একটা শাউট আউট পায়, সে হুম। যদি তাকে ট্যাগ বা তার সাথে একটা ছবি পোস্ট করতে পারে, দ্যাটস গোনা বুস্ট দেয়ার কন্টেন্ট, মানে তাদের তাদেরও যে ফলোয়ার বাড়বে বা তাদেরকে মানুষ চিনবে। হ্যাঁ এটা হ্যাঁ। হচ্ছে তাদের- আর সারপ্রাইজিংলি এটাতে হলে গিয়ে আপওয়ার্ডস অফ 2,500 টাকা দিয়ে জয়েন করতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি So এবং it's not এইরকম like- দেখছি তুমি যেটা বললে যে ভিডিওতে পার্টিসিপেট করানোর জন্য অনেকে হচ্ছে জাস্ট ওইটাই হচ্ছে ফুল টাইম ইয়াও করে, যে হচ্ছে 5,000 বা 10,000 টাকা দিলে তার সাথে ভিডিওতে ইয়ে করে দেয় এবং সেটার আবার হ্যাঁ ডিউরেশন হ্যাঁ, থাকে। ওইটা তো হলে গিয়ে 20 একটা সেকেন্ড করলে আলাদা, এক বাট রেট, টিকটক মিলন 50 সেকেন্ড করলে এক রেট। হ্যাঁ হ্যাঁ, ওইটা তো হলে গিয়ে যে ওই যে প্রোডাক্ট প্লেসমেন্টের টাইপের, ওই যে হুম। আপনার মানে আমার যদি দোকান থাকে বা কিছু থাকে এরকম ভিডিও, তার হলে গিয়ে 2 লাখ ফলোয়ার আছে। এই যেমন হলে গিয়ে অনেক, এটা একটা মজা লাগছিল, আমি ভুলে গেছি, it should be around 2019, মানে একটা রেস্টুরেন্টে লেখাই আছিল যে এখানে কন্টেন্ট ক্রিয়েটরদের আসা ঢুকা মানা হচ্ছে না, একটা রেস্টুরেন্টে এরকম একটা পাবলিশ করা হয়েছিল। কারণ কি হয়েছে, তারা হলে গিয়ে যায় রেস্টুরেন্টে গিয়ে তারা বলে যে হলে গিয়ে আমার এরকম 15,000 ফলোয়ার আছে, আমি ফুড ভিডিও বানাই, আমি আপনার ভিডিও বানাই দিব, কত টাকা দিবেন। নট অনলি ইউ নিড টু প্রোভাইড দেম উইথ ফ্রি ফুড, তাদেরকে হলে গিয়ে টাকাও দিতে হয় শাউট আউটের জন্য। তো তো এখন অনেকের জন্য তো এই জিনিসটা কাজ করতেছে। প্রিন্স মাইন, লায়লা আর মামুন, এটা আমার কাছে মনে হয়েছে, মানে প্রিন্স মামুন যেটা বলে, মানে ও যে মামুন যে সে হচ্ছে খুবই চালাক। মানে এখানে যদি দুটোটার মধ্যে যদি চালাক যদি কাউকে বলা হয় তাহলে সে প্রিন্সেসের চালাক। সে হলে গিয়ে আপনি তো, আমরা তো উই আর টকিং অনলি অ্যাবাউট দ্যাট লিভ টুগেদার। তো সে হলে কিছু আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশে একটা প্রচলিত ভালোই চলতেছে এখন, সুগার মামি সুগার ড্যাডি। আচ্ছা আচ্ছা। তো সে কিন্তু ওই মেয়েটাকে টার্গেট করেছে ওইভাবেই। and it sounds like an accusatory, but আমি আপনি মানে অনেকক্ষণ প্রিন্স ব্লু ফেরি লায়লা কিন্তু বেশি কথা বলে না। সে যদি কথাও বলে তারটা মনে হয় যে সে অনেকটা, মানে মনে হয় যে she may have some like a problem, মানে সেপারেশন প্রবলেম বা এরকম অ্যাংজাইটি, মানে এইগুলো জিনিসপত্র কিন্তু থাকতে পারে। তো যাই হোক, তো এখানে আরো প্রশ্ন তো আসে যে হচ্ছে আমাদের কি ভালো কন্টেন্টের পরিমাণ এমন কমে গেল যে হচ্ছে we are all flocking ভালো to these kind of content? people? বা but these are juicy, right? We are talking about it. এইটাই হচ্ছে যে তোমার বেসিক্যালি আমি এটা আরেকটা জিনিস নোটিস করলাম যে আজকে থেকে 20-25 বছর আগে যখন তোমার রিয়েলিটি টিভি শো আসলো আস্তে আস্তে, তো এইটা হচ্ছে এরা যখন দেখতেছে, এরা বেসিক্যালি কিন্তু ওই রিয়েলিটি টিভি শোটাকেই রিয়েল লাইফে তারা প্র্যাকটিস করতেছে। তারা হচ্ছে অভিনয় করে রিয়েলিটি টিভি শোটাকেই বেসিক্যালি ব্রডকাস্ট করতেছে ইন এ রিয়েলিটি টিভি শো ওয়ে, এবং সব যে ট্রু তাও না, অনেক কিছু তারা করে জাস্ট হচ্ছে ভাইরাল হওয়ার জন্য, পপুলার হওয়ার জন্য, এইটাও করে। এখন আপনি তো ইউএসএ তে যেটা হলো ফেমাস চ্যানেল ছিল, সেটা তো শুরু হয়েছিল টিএলসি তো শুরু হয়েছিল দ্য লার্নিং চ্যানেল হিসাবে। তারা তো অনেক কিছু শিখাইতো, ইয়ে করতো। বা তাদের তো ফেমাস শো হলো ট্র্যাশি শোজ লাইক 90 ডেজ ফিয়ান্সে, তারপর এরকম অনেক ট্র্যাশি শো আছে। তো এগুলা দিয়ে তো মানুষ তো খাচ্ছে। ওটার কতগুলো স্পিন অফ যে হয়েছে 90 ডে ফিয়ান্সে, কারণ পিপল লাভ দিস স্টাফ। ওকে, কারণ হলে 90 ডেজ এর জন্য একটা ইমিগ্রেন্ট ইন্টেন্টের একজন লোককে নিয়ে আসতেছে ইউএসএ তে। So even for somehow conservative people also watch this show and love this show, that immigration. Anyways, it's and আরো weird shows গুলো ফেমাস হয়েছে। So আমি বলবো না যে মানুষের চয়েস চেঞ্জ হয়েছে বা কিছু। সো এরকম জানরার জিনিসপত্র বানানো হইতো না আগে। আচ্ছা আচ্ছা। মানে বানানো হইলেও এটা মানে যেমন আমি বলবো যে সারাক্ষণই হচ্ছে একটা অ্যাক্সেস আছে, তুমি সারাক্ষণই জানতে পারছো যে কি হচ্ছে,
they are also putting the update every minute যে আচ্ছা আমার হচ্ছে আমি এখন এখানে আছি, এটা করতেছি, ওটা করতেছি, এটা আছি, হ্যাঁ মানে এই অবস্থায় আছি। এই যেমন জেরি স্প্রিঙ্গার এর কথা যদি বলি, যে ইউএস টিভি শো হোস্ট, যদি আর নেই, তো সে কিন্তু ফরম্যাটটা, সে কিন্তু তার কিছু কিন্তু করতেই হয় না, সে হলে দে জাস্ট ওই ট্র্যাশি পিপলগুলোকে নিয়ে আসছে, and people loved watching them, তাদের যে আর্গুমেন্ট মারামারি করতে। তো এখন বাংলাদেশে যেটা হয়েছে যে ওইটা দে জাস্ট ওইরকম কোনো প্ল্যাটফর্মের দরকার হয়নি। এই আচ্ছা, সো উনি কিন্তু অনেক ইন্টেলেকচুয়াল পার্সন, ওনার পড়াশোনাও অনেক ভালো পড়াশোনা করছে, উনি কিন্তু সিনসিনাটির মেয়র, কানেটিকাটের মেয়র ছিল, গভর্নর রেসও রান করেছিলেন। বাট তার শো দেখলে মানুষজন তাকে কিন্তু জাজ করবে, হি ইজ আ রিয়েলি ট্র্যাশি গাই, এসব ট্র্যাশি শো এটি নিয়ে আসতেছে। এখন এটা দিয়ে কিন্তু এক্সপ্লেন করা যায় যে মানে people love watching these things. এটা জাজমেন্ট হিসাবেও বলেন, যেভাবেই বলেন, মানে people are still gonna watch it, so why not make a business model out of বেসিক্যালি this? হ্যাঁ, না এখন পৃথিবীটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে যে বেসিক্যালি তোমার যদি পপুলারিটি থাকে, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট কোয়ালিটি। তুমি বেসিক্যালি মানুষজন যেটা দেখতে চায়, ইউ গো দ্যাট লেভেল। আসলে কোনটা ভালো, কোনটা হচ্ছে কোয়ালিটিফুল হওয়া দরকার, ইট ডাজন্ট ম্যাটার, মানুষ কোনটা দেখতেছে। এই জিনিস যেমন হচ্ছে একই রকম ভাবে আমি খুব এটা আমি যেমন একটা জিনিস দেখাই, আমি যদি যেমন ইউটিউবে গিয়ে সার্চ দিই যে বাংলা নাটক, আমি জাস্ট এই প্রসঙ্গে এটার কথা না আনলে নাইনের ছাত্র থাকতে পারলাম না। এদের যে টাইটেল, এদের যে মানে অদ্ভুত, এবং ওই যে স্পেশালি একটা ছেলে আছে, তার নাম হচ্ছে ডিলয়, এই ছেলে, সে হি ইজ ডুইং সুটস, কি বলে, এত বিজনেস করতেছে সে, আনবিলিভেবল, সে আনবিলিভেবলি ফেমাস। তার হচ্ছে সে নাটক করতেই, প্রতি নাটকই মনে হয় 8-10 মিলিয়ন ভিউ হয়, মানে উইদিন এ ইয়ার অথবা উইদিন ফিউ মান্থস। এবং সে পরবর্তীতে নিজেই হচ্ছে একটা প্রোডাকশন হাউস খুলছে, সেখান থেকে সে নিজেই হচ্ছে বিভিন্ন না, দু একজন নির্দিষ্ট নায়িকার সাথে বা নেত্রীর সাথে মিলে নাটক করেন, এবং সেগুলোরও ভিউ হচ্ছে অদ্ভুত নাম, অদ্ভুত অভিনয়। তো আমি এটা একটা নাটকটা একটা উদাহরণ হিসেবে বলার জন্য আর কি, যদিও আরো কিছু নাম দেখাবো, যে আমাদের নাটকের কোয়ালিটি দেখলেই তো একটা আন্দাজ পাওয়া যায় যে নাটকের কি অবস্থা। যে আমাদের হচ্ছে নাটক, আমরা একটা আজকে থেকে 15 বছর, 20 বছর বা 30 বছর আগে আমাদের বাংলাদেশে যে ধরনের ভালো মানের নাটক হইতো, সেই নাটকগুলো তো হচ্ছে না। তো মানুষ বেসিক্যালি এখন এই ধরনের জিনিসই হচ্ছে মেজরিটির লোক হয়তো দেখতে যাচ্ছে, তো তারাও এই জন্য বানাচ্ছে। তো তারা বানাচ্ছে এবং মানুষ দেখতেছে, ইটস লাইক সিম্বায়োটিক একটা রিলেশনশিপ মনে হয়। এটা আর দেখবেন যে মানে এখন এককালে হলে গিয়ে আমি এটা আমাদের মনে হয় একটা এপিসোড করেছিলাম, সেটা হলে আমি টকড অ্যাবাউট মুভিজ এন্ড স্টাফ। মানে যেসব মানে ভালো মানের ডিরেক্টর বা যারা স্টোরি লেখেন, প্রডিউসাররা আছেন, তারা কিন্তু বছরে একটা করেও দেওয়া সম্ভব না, তারা হলে 3 বছর, 4 বছর, 5 বছরে একটা করে দিবে। সো তাদের সমস্যা হয়ে গেছে কি দে আর কম্পিটিং উইথ against these people. তারা হলে they can make up any videos within a month and post it YouTube-এ directly post করে দিচ্ছে। এরা মান্থ কেন, কি বলে, তারা 3 দিনে একটা নাটক বানায়। মাঝে হচ্ছে ওইটার সাথে একদিনে 2টাও বানায়, ঢাকা পড়ে যাইতেছে। এখন আপনি দেখেন, সার্চ করতেছেন, হ্যাঁ, এই যে আমি দেখো নাটকের নামগুলো দেখো তুমি, মানে একটা এই ধরনের, হ্যাঁ, শুধু এই ধরনের নাটকের সব টাইটেল, সব থাম্বনেল, এবং প্রতি নাটকের গল্পই খুবই কাছাকাছি, খুবই চটুল, there's actually a lot of fart jokes. এটাই বলতে যাচ্ছি, হ্যাঁ, যে খুবই স্থূল এবং খুবই চটুল, এবং অশ্লীলতারও হচ্ছে থাকে। তো এই যে বিভিন্ন ধরনের এই ক্যাটাগরিরই করে দেবে। তো এইগুলাই হচ্ছে প্রচুর ভিডিও, সব মিলিয়ন ভিউজ। ভালো নাটক হয়তো 1-2টা করতে পারে, আমি জানি না, কিন্তু আমি আমার চোখে পড়ে নাই আর কি। তো এইটা যে শুধু তার ক্ষেত্রে প্রযোজ্য তা না, এটা অন্য অনেক মেজরিটি অভিনেতাদের ক্ষেত্রে এখন হচ্ছে নাটক ইন্ডাস্ট্রিটা পুরোপুরি একটা, কি বলবো, সিন্ডিকেট টাইপের হয়ে গেছে এবং ইউটিউবের ভিউ কেন্দ্রিক হয়ে গেছে। হ্যাঁ, কারণ
ইউটিউবে দিয়ে দিলে ইনকাম উঠে আসতেছে। সো ইউটিউবে তো হলে কেমন অ্যালগোরিদম ওইভাবেই কাজ করে। ইউ নিড টু আপলোড মোর অ্যান্ড মোর ভিডিওস, তারপরে তুমি ইয়ে করবা। আর ভিডিওগুলোতে তো আমি মনে হয় ভালোই স্পন্সরশিপও আসে। তো সো হয় না। ওই যে মানে তোমার এখন তো আরেকটা নাটকের জিনিস হইতে ভেতরে পারে যে ad থাকে, আপনি ইয়ার ভেতরে অ্যাড থাকে, এগুলো তো মানে একটা ফুল টিভিতে তুমি যে অ্যাড দেখতা সেই অ্যাড গুলো তো প্লেসমেন্ট করা থাকে এখানে নাটকের ভেতরে। এক্স্যাক্টলি একদম মানে কোনো যে কোনো অ্যাড ব্লকারের বাপও না, পারবে না এগুলো না। ব্লক করতে। তারপরে প্রোডাক্ট প্লেসমেন্টও যেমন দেখতে huge। দেখতে তোমার দেখা যায় পানি খাবে একটা নির্দিষ্ট ব্র্যান্ডের, কোক খাবে একটা নির্দিষ্ট ব্র্যান্ডের, তোমার হচ্ছে হুম। লুঙ্গি কিনতে যাবে একটা নির্দিষ্ট ব্র্যান্ডের। সেটাই তো এটা আছে বাট ওভারঅল আমি একটা মানে আমরা উই আর অলমোস্ট টুয়ার্ডস দ্য এন্ড। ওভারঅল যেটা আমি দুজনই উইয়ার গোনা শেয়ার সাম অপিনিয়ন যে আপনার কি মনে হয় না যে দেখেন আমরা যেগুলো কয়েকটা ভিডিও টিডিও শেয়ার করলাম, ভিডিওগুলো অধিকাংশই গুলো গিয়ে দেখা যাবে যে আম, তারা কিন্তু লং ফর্ম ভিডিও করতেছে না, শর্ট ফর্ম ভিডিও। দেখেন ওই যে দীপ্তি চৌধুরীর যেটাও ফেমাস হয়েছে সেটা কিন্তু লং ফর্ম কোনো ভিডিও থ্রুতে কিন্তু ফেমাস হয়নি। তারা এক্সার্ট অফ দা তার পুরো মিছিলের ছোট একটা অংশ দেখছে, ওইটাই মানুষজন ভাইরাল করে দিচ্ছে। ক্রিম আপাকেও জাজ করতেছে, ছোট একটা অংশ দেখছে, ওইটাকে ভাইরাল হয়ে গেছে। না, ক্রিম আপার 16 কিন্তু Pro আমরা Max। যেমন ক্রিম আপার কিন্তু আমরা বিস্তারিত আগের যে দেখার ঘটনাগুলো সেটার সাথে কিন্তু যুক্ত ঘটনা করে আমাদের কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। হ্যাঁ আছে তো ওইটা আছে মানে ক্রিম আপার যে ভিডিওটা দেখাইছে সেটা কিন্তু আরেকজন আপলোড দিচ্ছে। আচ্ছা সেটা মানে গিয়ে দেখা যাবে যে তার এই আপলোডটা দেওয়ার পরেই অনেকগুলো ভিউয়ার্স আসছে। And so আর আমি একটু আগে যেগুলো ডিরেক্টরের কথা বলতেছি, ধরেন আপনি ভালো কোনো মুভি বানাবেন, ভালো কোনো মুভি বানাইলে আপনার আপাদমস্তক দেখতে হয়। You need to have some certain ধৈর্য নিয়ে। কারণ আমি নিজেও হলে আমি স্বীকার করবো যে আমি কিন্তু অনেক বই পড়ি না, আমি কিন্তু অনেক বইয়ের সামারি পড়ি। তো আচ্ছা এটা কি মানে এটার সাথে কি মানে লং ফর্ম শর্ট ফর্মের সাথে কি অ্যাটেনশন স্পেন্ড কমে গেছে? এটা কি মনে হয়? অবভিয়াসলি হ্যাপেনিং। তোমার এটা তো আমরা This will be like a হ্যাঁ, এটা সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্ট। তোমার ডিরেক্ট সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্ট যে মানুষ আমরা মানুষ এখন তার ফ্রি টাইমের একটা বড় অংশ ব্যয় করে ভিডিও দেখার পেছনে, এবং সেই ভিডিওগুলো যে সে দেখে, স্ক্রল করলেই হচ্ছে নতুন একটা ভিডিও চলে আসে, এবং ভিডিওর যে সারা পৃথিবীতে ভিডিও কনজাম্পশনের একটা বড় সোর্স হয়ে দাঁড়াইছে ইউটিউব শর্টস, ফেসবুক, ইনস্টাগ্রাম রিলস এবং হচ্ছে টিকটক ভিডিও, এবং সবটাই হচ্ছে প্রমোট করার চেষ্টা করে তোমার আই থিঙ্ক 30 seconds to 1 minute এই ধরনের একটা ভিডিও লেন্থ, বা ইভেন আরো শর্ট 5 সেকেন্ড 10 সেকেন্ড এই ধরনের ভিডিও প্রমোট করার চেষ্টা করে। সেটার তো আমরা দেখতেছি মানুষ তো এর মধ্যে আটকে গেছে, এবং এইটার ইম্প্যাক্ট স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এইসব শ্রেণী পেশার মানুষের মধ্যে বা বিভিন্ন স্তরের যারা শিক্ষার্থী আছে তাদের উপর পড়তেছে। তো তুমি দেখছো কিছু এই বিষয়ে? তো আমি এটা লক্ষ্য করছি যে মানে আমি যেটা নিজের ব্যাপারে অ্যাডমিট করলাম সেটা হচ্ছে মানে উই আর অলওয়েজ জাম্পিং টু দ্য কনক্লুশন। ওই জাস্ট এক্সেপ্টটা দেখেই আমরা কনক্লুশনে জাম্প। না, এটা আমি একমত না তোমার সাথে। আমি খুব ব্যক্তিগত সেটা করি না। আমি মাঝে মাঝে করি। আচ্ছা, সেটা হতে পারে। সময় করে হচ্ছে আমি চেষ্টা করি যে হচ্ছে সবার সম্পর্কেই যার বিষয়ে আমি মন্তব্য করতে চাচ্ছি বা একটা কথা বলতে চাই তার সম্পর্কে আমি তথ্যটা জানার চেষ্টা করি যতটুকু সম্ভব হয়। হ্যাঁ তো এটা তো সবাই করতেছে না। এখানে একটা জিনিস শেয়ার করে আর কি, জাস্ট এই যে এটা যেমন স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে একটা আমেরিকান স্কুল ইন লন্ডন। তো তারা হচ্ছে এরকম একটা আর্টিকেল লিখতেছে যে সোশ্যাল মিডিয়া কজেস অ্যাটেনশন স্প্যানস টু ড্রপ আর কি। এই সোশ্যাল মিডিয়ার কারণে দেখা যাচ্ছে মানুষ হচ্ছে 10 মিনিট বা হচ্ছে 1200 ওয়ার্ডের উপরে তারা হচ্ছে হয়ে যাচ্ছে, অস্থির হয়ে যাচ্ছে আর কি। তো এইটা তো পড়তেছো, তো এটা তো আমাদের এবং একটা সোসাইটি আমাদের সামনে আসবে যারা এখন বড় আমাদের যে পরিচিত যে একাডেমিশিয়ান আছে তারাও বলে যে আজকাল স্টুডেন্টদের অ্যাটেনশন স্প্যান কম, যে তাদেরকে কোনো কোয়েশ্চেন করা যাবে না, লেকচারও তারা লং লেকচার দেয় না, তারা দে কিপ ইট টু স্মল স্লাইডস উইথ অনলি
less than 20-50 words or something like that. কারণ সবার আসলে এত অ্যাটেনশন স্প্যান নাই। তো তো এখন লং রানে যেটা হবে, যে ইফেক্ট পড়বে, আমরা কি উইল জাস্ট স্টার্ট লিভিং বাই শর্ট ফর্ম, মানে সবকিছুই শর্ট ফর্মে চলতে থাকবে নাকি? জানি না, এটা হচ্ছে বিস্তারিত কারণ আলোচনা করা যায়। আমরা প্রিন্স মামুনটা- আলোচনা করবো, সেটা হচ্ছে বিস্তারিত আসবে সেখানে। প্রিন্স সেটাই। মামুনের কথা যেটা বলছিল, প্রিন্স মাহমুদ আর লং ফর্ম ভিডিও দিয়ে ফেমাস হয় নাই, সেটা শুরু করছে টিকটকের ভিডিও দিয়ে হচ্ছেন। এটা বাট ইটস আ শকিং থিং, মানে হোয়াটস গোনা হ্যাপেন নেক্সট। ওরে তো আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস যেটা বাংলাদেশের রেলেভেন্ট, সেটা হতে পারে যে হলে গিয়ে যে বাংলাদেশের এখন রেলেভেন্ট হলে গিয়ে, মানে এটা হলে টপিক উই আর গোনা জাস্ট গোনা সাইডলাইন ইট অ্যাজ উই আর কনক্লুডিং ইট, কনক্লুশনে এসে পড়ছি যে হলে গিয়ে এখন যে ফিঙ্গার পয়েন্টিং চলতেছে বাংলাদেশে এক এক দলের, মানে এনসিপি, জামাত, বিএনপি, তারা যে ফিঙ্গার পয়েন্টিং করতেছে, আপনার কি মনে হয় উই আর গোয়িং টুয়ার্ডস অ্যান অল আউট ক্ল্যাশ অর সামথিং? আর আজকে কিন্তু সালাউদ্দিন আহমেদ, মানে বিএনপির জনসমাবেশ ছিল, তো ডিরেক্টলি কিন্তু বিএনপির যে স্থায়ী কমিটির মেম্বার, সে হচ্ছে সালাউদ্দিন, উনি বলতেছেন যে গভর্নমেন্ট এনসিপির হয়ে কাজ করতেছে। আচ্ছা আচ্ছা বলছেন আচ্ছা। প্রথম আলো নিউজ করছে এরকম যে আপনার একমাত্র একটা সাধারণ নির্বাচন করা প্রধানমন্ত্রী। আর দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে উনি একটা আর্টিকেল দেখলাম, সেটাতে উনি বলতেছে গভর্নমেন্ট এরকমভাবে কাজ করতেছে। তো জগন্নাথ ইউনিভার্সিটি, যেটা যে টপিক নিয়ে আমরা শুরু করেছিলাম, ওইটাতেও যেটা বোঝা যায় যে যদি এরকম যদি একটা পপুলার আইডিয়া যদি এসে পড়ে সবার মাঝে, সো দ্যাটস গোনা ক্রিয়েট সাম কেয়াস, মানে পলিটিক্যাল টার্মোইল বা কিছু হইতে পারে। যেহেতু অলরেডি খালেদা জিয়া এসে পড়েছেন, আমার মনে হয় তারেক জিয়াও আসবে, আরো জনসমাবেশ হবে, আরো অনেক কিছু হবে। সো হাউ পুলিশ ইজ গোয়িং টু রেসপন্ড, হাউ গভর্নমেন্ট ইজ গোয়িং টু রেসপন্ড, ইজ গোনা প্রেডিক্ট লাইক গভর্নমেন্টের, মানে দেশের কনফ্লিক্ট কোন দিকে যাইতে পারে। সো দিস আর সিরিয়াস নোটস। একটা জোক ভিডিও দেখে পরপর আমরা হয়তো নেক্সট এপিসোডে আবার কিছু রাজনৈতিক এবং সামাজিক বিষয়ে হয়তো আরো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো না, যে সমসাময়িক যে ঘটনাগুলো আমরা আজকে কিছুটা কভার করার চেষ্টা করছি, বাট আরো বিগার পিকচার সিনারিও নিয়ে হয়তো নেক্সট এপিসোডে আরো কথা বলা যায়। যে হচ্ছে তুমি যেটা প্রসঙ্গটা অবতারণা করলা, এই বিষয়ে জাস্ট বলি, একটা ক্ল্যাশ হওয়ার সম্ভাবনা তো দেখা যাচ্ছি, তবে হবে কিনা সেটা আমি বলতে পারি না, তবে একটা সম্ভাবনা তো অবশ্যই আছে, দেখা যাচ্ছে। এবং এটা নিয়ে যেমন অনেকেই অলরেডি মন্তব্য করছে যে তোমার 5 আগস্টের সময় সবাই যেহেতু একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে আগাচ্ছিল, সবারই একটাই চাওয়া ছিল, ওই সময় সবার মধ্যে যে একাত্মতা ছিল, পরবর্তীতে যখন সেই উদ্দেশ্য সফল হয়ে গেছে, তারপরে যখন হচ্ছে এক একজন আলাদা আলাদা তাদের নিজেদের ব্যক্তিগত চাওয়া পাওয়ার জায়গা আছে এখন, বা একটা দল হিসাবে তাদের চাওয়া পাওয়ার জায়গা আছে, তো সেটা হচ্ছে সবার সাথে মিলবে না। সেই জায়গা থেকে একটা বিরোধিতা বা হচ্ছে একটা কি বলবো যে দ্বিমত, এই সম্ভাবনা থাকবেই। তবে সেটাকে কিভাবে কি বলবো যে পরিস্থিতি বলবে যে সেটাকে কিভাবে আমাদের রাজনৈতিক দলগুলা হ্যান্ডেল করতেছে, তার উপর অনেক কিছু নির্ভর করবে যে আসলে কি ক্ল্যাশ গুলা বড় হয়ে দেখা দিবে, নাকি জাস্ট এটা একটা টিপিক্যাল দ্বিমত বা হচ্ছে জাস্ট একটা রাজনৈতিক বোঝাপড়ার মাধ্যমে হয়তো এটা একটা সমাধান হবে কিনা, এটা হয়তো সময় আমাদের বলবে। তবে আমি একজন বাংলাদেশী নাগরিক হিসাবে অবশ্যই চাই না যে আমরা একটা ভবিষ্যৎ সময় মুখোমুখি হই, স্পেশালি 5 আগস্টের ঘটনার পরে আমরা হচ্ছে এখন যদি এই সুযোগটাকে হারাই, কাজে লাগাইতে না পারি, ইটস গোয়িং টু বি রিয়েলি রিয়েলি কি বলবো, আমাদের একটা ব্যর্থতাই হবে আর কি এটা। True. So yeah, we are going to talk more about it on our episode. We'll see how things change from here. So let us know, how do you like this new format? আমাদেরও এরকম ভালো লাগে, like we always discussing this kind of videos, সব সময় আসলে দেখি একজনের কাছে শেয়ার করি। So we thought, মনে করলাম যে এটা শেয়ার করলে it's kind of interesting, মানুষের
perspective is it similar to ours or not. So আপনাদের Okay. পার্সপেক্টিভ গুলো অবশ্যই আমাদের সাথে শেয়ার করেন, আমাদের সাথে আমাদের ভিডিওতে কমেন্ট করে বা আমাদের পেজে মন্তব্যের মাধ্যমে আপনি জানাতে পারেন আমাদের মতামত সম্পর্কে, আপনাদের কি আইডিয়া, আমাদের মতামতগুলো কি আহ, আপনাদের সাথে মিলছে কিনা, বা আপনাদের নতুন কি মতামত আছে বা নতুন কি চিন্তা ভাবনা আছে, আপনারা কিভাবে দেখছেন এই বিষয়গুলোকে, সেটাও শেয়ার করার আমন্ত্রণ রইল। okay, all right. So that will be all for tonight's episode, and thank you all for watching. Thank you. Okay. Bye. Bye.